হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটা লাইটের রিফ্লেকশন, যেটা আমরা আগের ভিডিওতে একটা ক্লাস করেছিলাম যেখানে আমরা লাইটের রিফ্লেকশন করেছিলাম, মানে প্রতিফলন করেছিলাম। এটা আমাদের চ্যাপ্টারের নাম হলো প্রতিসরণ। তো এই চ্যাপ্টারে আমরা দেখবো যে একদম টপিক ওয়াইজ জিনিসগুলো কী করে হচ্ছে, মানে প্রতিসরণের অ্যাকচুয়াল কারণ কী, প্রতিসরণ কেন ঘটে থাকে, কী জন্য প্রতিসরণ ঘটে, সমস্ত ডিটেলস আমরা দেখবো। তারপরে আমরা চলে যাব যে ওই লেন্সের যে ফর্মুলাগুলো হয় এবং সেইগুলো সম্পর্কে দেখবো এবং কী ধরনের লেন্স হয় সেটাও দেখবো। তাহলে এটা আমরা যেহেতু এনসিইআরটি ডিকোডিং হিসেবে ব্যবহার করছি, তো সেটাকে আমরা জাস্ট যতটা কুইক রিভিশন করা যায়, এবং আশা করি এই ভিডিও বা এই ভিডিওগুলো দেখার পর তোমাদের আর এই সম্পর্কে, এই চ্যাপ্টারগুলো সম্পর্কে আর ভয়ভীতি থাকবে না। খুবই ইজিলি এবং খুবই কনসেপচুয়ালি জিনিসটাকে যে ঠিক ডিটেলসে গিয়ে ব্যাখ্যা করা হয়েছে বা এক্সপ্লেনেশন করা হয়েছে, তোমরা সেটা দেখতে পাবে। তা চলো ভিডিও কন্টিনিউ করি, লেট স্টার্ট। তো প্রথমে চলে আসছে যে প্রতিসরণ কী। তো প্রতিসরণে কিছু এক্সাম্পল আগে বলি, তারপরে প্রতিসরণ কী বলবো। তো প্রতিসরণে কিছু এক্সাম্পলগুলোর মধ্যে দেখবে যে সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে অনেক সময় আকাশে সূর্যকে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তারপরে আর কি আর কি যে ঠিক ঘটে থাকে তার মধ্যে হচ্ছে যে ওই নক্ষত্রগুলো মাঝে মাঝে দেখা যায় যে মিটমিট করে, মানে মনে হয় যে আপ ডাউন করছে, যেন আমাদের কাছে আসছে আবার যে ঠিক দূরে সরে যাচ্ছে। এখানে কি হয়, এইটার কারণ কি হয়ে থাকে, এটা অ্যাকচুয়ালি হয়ে থাকে ওই যে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের মধ্য দিয়ে আসে এবং তাদের প্রতিসরাঙ্কে চেঞ্জ হয়ে থাকে। এখন সেই প্রতিসরাঙ্কটা কেন চেঞ্জ হয় সেটা আমরা ব্যাখ্যা করব মানে প্রতিসরণের মধ্য দিয়ে বা রিফ্র্যাকশনের মধ্য দিয়ে। বায়ুর বিভিন্ন স্তরের প্রতিসরাঙ্কে চেঞ্জ হয়, ঠিক আছে। তারপরে চলে আসছে যে পরেরটা, যেমন জলপূর্ণ বিকার বা পাত্রে মানে ওপর থেকে দেখলে মনে হয় যেন তার গভীরতা কম। জলপূর্ণ পুকার মানে যে যে কোনো পুকুর বা যদি আমরা পাত্র দিকে ভালো করে দেখবো যে যেন মনে হচ্ছে তার যে ঠিক গভীরতা কম, ঠিক আছে। আর টেবিলের উপর কোনো লেখাকে যদি স্বচ্ছ কাঁচ দিয়ে চাপা রাখা হয়, তাহলে মনে হয় যেন লেখাটা উপরের দিকে উঠে আসছে। এটা তো আমরা দেখে থাকি, এটা আমাদের স্কুল কলেজ বা আমাদের বাড়িতেও দেখে থাকি বিভিন্ন ক্ষেত্রে। আর পেন্সিলকে যদি আমরা অর্ধেক ভর্তি মানে কাঁচের গ্লাসের মধ্যে রাখি, দেখা যাবে পেন্সিলটা যেন ভাঙা ভাঙা বলে মনে হচ্ছে, ঠিক আছে। এটাও আমরা প্র্যাকটিক্যাল যে এক্সাম্পলগুলো দেখি। আর কি দেখে থাকি, জলে ভর্তি কাঁচের গ্লাসের মধ্যে যদি কোনো লেবুকে রাখা হয়, তো লেবুটা তো স্বাভাবিক আকারের তুলনায় অনেক বড় মনে হয়। এবং এটাও যে ঠিক ঘটে। আর কি হয়ে থাকে যে নক্ষত্ররা তাদের প্রকৃত যে যে ডিস্টেন্স থাকে বা বলা হয় যে দূরত্ব থাকে, তার থেকে অনেক বেশি দূরত্বে আছে বলে মনে হয়। তাহলে এই সব কিছুর জন্য দায়ীকে বলা হয়, সব কিছুর জন্য দায়ী হলো আলোর প্রতিসরণ, যাকে বলা হয় রিফ্র্যাকশন। এখন আলোর প্রতিসরণ কি সেটা আমরা এই ছবিটা দিয়ে ব্যাখ্যা করব। তো এটা দিয়ে ব্যাখ্যা কি করে করা যাবে, আলোর প্রতিসরণ যদি, তো আমরা তো জানি এটা যে আলো এক ধরনের মানে শক্তি, এবং যেটা সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে আলো চলে, সরলরেখা বরাবর চলে। এখন এই সরলরেখা বরাবর চলতে চলতে যদি আলো সরলরেখা বরাবর চলে, কিন্তু আলোর ক্ষেত্রে কি হয়, আলোক রশ্মিটা অনেক সময় এই সমসত্ব স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে যখন এসে পড়ে, কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যমে যখন প্রবেশ করে, তখন এই দুটো মাধ্যম, এটা একটা মাধ্যম, এটা ধরো বায়ু, এটা কাঁচ, তাহলে এই দুটো মাধ্যমের বিভেদ তল, এইটা দুটো মাধ্যমের বিভেদ তল থেকে আলোক রশ্মি কী হয়, স্বচ্ছ মাধ্যমে যখন প্রবেশ করে, দুই মাধ্যমের বিভেদ তল থেকে আলোক রশ্মির গতির অভিমুখ পরিবর্তন করে। মানে ওর যাওয়ার কথা ছিল এই ডট 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 বরাবর, এই আসার কথা ছিল, বাট ওটা গতিমুখ পরিবর্তন করছে এবং করে দেখা যাচ্ছে যে খানিকটা ডেভিয়েশন ঘটছে, ঠিক আছে, মানে বিচ্যুতি ঘটছে অ্যাকচুয়ালি। যেখানে যে বরাবর যাওয়ার কথা ছিল, অন্য একটা মাধ্যম থেকে অন্য একটা মাধ্যম আসছে, বায়ু মাধ্যম ধরো, এটাকে যদি আমরা মাধ্যম 1 বলি, মাধ্যম 1 বলে যদি এটাকে ব্যাখ্যা করি, আর কাঁচকে যদি আমরা মাধ্যম 2 বলে ব্যাখ্যা করি, দেখব মাধ্যম 1 থেকে মাধ্যম 2-তে যাওয়ার সময় এর গতিপথে পরিবর্তন হচ্ছে। তাহলে এই যে টোটাল যে ঘটনাটা ঘটছে, মানে এই যে অভিমুখের পরিবর্তন হচ্ছে, এই ঘটনাকেই বলা হয় মানে আলোকরশ্মির গতিপথে এইরকম পরিবর্তনের ঘটনাকেই আমরা বলে থাকি প্রতিসরণ। এখন প্রতিসরণের দুটো ল আছে, মানে দুটো সূত্র আছে, যেমন আলোর প্রতিফলনের যেমন সূত্র ছিল, তেমন প্রতিসরণের সূত্র আছে। এবং প্রতিসরণের সূত্রটার আবিষ্কর্তা ছিলেন বিজ্ঞানী স্নেল। কে আবিষ্কার করেছিলেন? বিজ্ঞানী স্নেল। স্নেলের ল বলা হয়, স্নেল বলতে পারো যে শামুক, যে বিজ্ঞানী স্নেলের ল বলা হয়, স্নেলের সূত্র। সেখানে বলা হচ্ছে কি ওই একই, যে আপতিত রশ্মি, এই যেটা আপতিত রশ্মি,
এবং প্রতিষ্ঠিত রশ্মি এবং যেটা প্রতিষ্ঠিত হচ্ছে। আপাতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব দুই মাধ্যমের বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে। এই যে এর অবিলম্ব আর এর অবিলম্ব একটাই সমতলে আছে, এবং দুটো নির্দিষ্ট মাধ্যম এবং একটা নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের মান সবসময় কী হয়, ধ্রুবক হয়। যেটা আমরা ওই ধ্রুবকটাকে আমরা বলে থাকি যে প্রতিসরাঙ্ক, যেটা আবার অন্য মাধ্যমের উপর ডিপেন্ড করে থাকে। তাহলে এখানে কি হয়ে থাকে, এখানে ওই মানে এটা এরকম বলা যায় যে এই ধ্রুবকের মানটা কার উপর ডিপেন্ড করে, সাইন আই আপাতন আর সাইন আর এর উপরের যেটি ডিপেন্ড করে থাকে, এটাকেই বলা হয়ে থাকে কি, প্রতিসরাঙ্ক, যেটা আমরা পরের ইয়েতে দেখব। এখন এই যে আলোকরশ্মি কীভাবে কোন মাধ্যমে কীরমভাবে চেঞ্জ হয়, ধরো এটা ঘনতর মাধ্যম আর এটা যদি লঘুতর মাধ্যম হয়, তাহলে আলোকরশ্মি চেঞ্জ কিরকম হচ্ছে, ঘনতর মাধ্যমে ঢুকছে আপাতত, এবং এর অ্যাকচুয়ালি কী হয়, লঘুতর মাধ্যম এটা যদি অবিলম্ব হয়, যদি লঘুতর মানে ঘন মাধ্যম থেকে যদি লঘু মাধ্যমে যায়, তাহলে অবিলম্ব থেকে ডিস্টেন্সটা কী হয়, বাড়ে, মানে অ্যাঙ্গেলটা বেড়ে যায়। আর যদি উল্টোটা হয়ে যায়, মানে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, লঘুতর তো ঘনতর হতে যায়, তখন কি হয়, আলোকরশ্মিটা যতক্ষণে এই যে লম্বটা হলো, যাকে বলা হয় নর্মাল, তার দিকে সরে আসে, এবং এখানে কি হচ্ছে, আর এর মানটা বড় হয়ে থাকে, এখানে প্রতিসরণ কোণের মানটা বড়, এখানে আপাতন কোণের মান বড়। তাহলে যখন ঘন থেকে লঘু যাবে, যখন অ্যাকচুয়ালি যদি আমরা এটাকে আমভাবে বলি যে যদি ডেন্সার টু রেয়ারে যাবে, ঘন থেকে লঘু গেলে আপাতন কোণ মানে প্রতিসরণ কোণের মান বেশি। আর যদি এর উল্টোটা হয়, রেয়ারার টু ডেন্সার হয়, তখন ঠিক এর উল্টোটা হয়ে থাকে। ওকে, আশা করি এটা তোমাদের বোঝাতে পেরেছি। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে ওই যে আপতিত রশ্মির যে ফর্মুলাটা। তো এই আপতিত রশ্মি প্রতিষ্ঠিত রশ্মি আপাতন বিন্দুতে স্বচ্ছ মাধ্যমে দুটো আন্তঃতলের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে। একবর্ণীয় আলো এবং নির্দিষ্ট মাধ্যম যুগলের ক্ষেত্রে আপাতন কোণের সাইন মানে আই এবং প্রতিসরণ কোণের সাইনের মান সবসময় ধ্রুবক হয়। এটাকে বলা হয় স্নেলের সূত্র, যেখানে আপাতন কোণ আই এবং প্রতিসরণ কোণ যদি আর হয়, তাহলে সূত্রটা কি হয়, আর ধ্রুবক হয়ে থাকে, এবং এই ধ্রুবকটাকেই বলা হয় মানে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলা হয়, যাকে বলা হয় রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এবং যাকে আমরা মিউ দিয়ে প্রকাশ করি। এর এককটা হয়ে থাকে মিউ। এবং এর পরের স্লাইডে আমরা দেখব যে ঠিক মিউর ক্ষেত্রে কীভাবে কাজ করে থাকে, মিউর ফর্মুলাগুলো কী করে কাজ করে। তো মানে যদি বলা হয় মাধ্যম 1 থেকে মাধ্যম 2-তে যাবে, যদি এরমভাবে প্রকাশ করা যে মাধ্যমের মানে দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ককে 1-2 হিসাবে প্রকাশ করি, দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ককে আমরা 1-2 হিসাবে প্রকাশ করি। আবার প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ককে আমরা কীভাবে প্রকাশ করছি, সেটা এখানে অ্যাকচুয়ালি সেটারই ব্যাখ্যা দেওয়া আছে, যে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ককে আমরা যথাক্রমে যে কীরকমভাবে প্রকাশ করি, তার মানগুলো এখানে উল্লেখ করা আছে। যেমন যদি বলি যে এখানে একটা জিনিস বলা হয়, যেমন হচ্ছে কি, যদি বলা হয় এক মাধ্যমের সাপেক্ষে মানে প্রথম মাধ্যমের সাপেক্ষে এই দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে যদি প্রথম মাধ্যম হয়, প্রতিসরাঙ্ককে N2 হিসেবে প্রকাশ করি, তাহলে N2 হলো মানে দ্বিতীয় মাধ্যমের আলোর দ্রুতি বাই প্রথম মাধ্যমে। তাহলে N12 যদি 1-2 হয়, তাহলে সেক্ষেত্রে V2/V1 হবে। আর যদি 2-1 হয়, তাহলে V1/V2 হবে। কিন্তু এদের যদি প্রতিসরাঙ্কের মান দেওয়া হয়, সেটা কিন্তু উল্টে যাবে, তখন 2/1 হবে। এর ক্ষেত্রেও তাই, তখন এটা উল্টে যাবে। মানে এটাকে অ্যাকচুয়ালি এন দিয়ে প্রকাশ করেছে এনসিআরটিতে, বাট এটাকে আমরা 2 দিয়েও প্রকাশ করতে পারি। মানে আমি বলতে চাইছি এটা, যদি মিউ 2-1 হয়, তার মানে মিউ 2 উপরে যাবে আর মিউ 1 যে ঠিক আছে যে নিচে যাবে, কিন্তু বেগের সাথে মিউর সম্পর্ক হয় ব্যস্তানুপাতিক, প্রতিসরাঙ্কের সাথে বেগের সম্পর্ক হয় ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এই ব্যস্তানুপাতিক সম্পর্ক হওয়ার জন্য একজনের সাপেক্ষে অপরটা উল্টে যাবে। যদি
বলা হয় এরকম। আহ, আচ্ছা, এর ভ্যালুগুলো পরের পেজে পাবো আমরা, সেই ভ্যালু দেখে দেখে আমি পরেরটা বলছি। তো এখানে বলা হচ্ছে যে, যেমন এই জিনিসটা বলে দিই যে, বলা হচ্ছে 1 নম্বর মাধ্যম যদি শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম হয়। এখন এই শূন্য মাধ্যম বায়ু মাধ্যমে যে ঠিক মিউর মান কত হয়ে থাকে, মিউর মান এখানে হয়ে থাকে 1, বায়ু মাধ্যমে সবসময় 1। এবং দ্বিতীয় প্রতিসরাঙ্ক শূন্য মাধ্যমের সাপেক্ষে বিবেচনা করা হয় যায়, তাহলে পরম প্রতিসরাঙ্ক বলা হয়। যদি প্রথম মাধ্যমটা শূন্য সাপেক্ষে মানে শূন্য বা বায়ু মাধ্যম হয়, হয়, তাহলে দ্বিতীয় মাধ্যমকে প্রথম মাধ্যমের সাপেক্ষে শূন্য মাধ্যমের সাপেক্ষে বলা হয় যে একে পরম প্রতিসরাঙ্ক বলা হয়। একে বলে অ্যাবসলিউট রেফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলা হয়। এখানে শুধুমাত্র N2 কে রূপে প্রকাশ করা হয়। যেমন বায়ুতে আলোর দ্যুতি তোমরা জানো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়ে থাকে। আর কোনো মাধ্যমে আলোর দ্যুতি বার করতে গেলে এইটা কাজে লেগে থাকে, এই ফর্মুলাটা কাজে লেগে থাকে। যেমন যদি বলা হয় এরকম ব্যাপার যে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, আগে এইটা আমরা দেখে নিই। যেমন ধরো যে বলা হচ্ছে পরম প্রতিসরাঙ্কের যে কেসটা, তার পরম প্রতিসরাঙ্ক বলতে বোঝা যাচ্ছে কোনো কিছুর পরম প্রতিসরাঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। যেমন এইটা যদি বলে বায়ুর পরম প্রতিসরাঙ্ক, যা আমি যদি ধরি ডায়মন্ড কোথায় আছে, কোয়ার্টজ, বেনজিন, হীরক। যেমন হীরের 2.42 পরম প্রতিসরাঙ্ক 2.42, তাহলে এ 2.42 মানে এটা অ্যাকচুয়ালি কার সাপেক্ষে, এটা অ্যাকচুয়ালি বায়ু সাপেক্ষে। তাহলে ডায়মন্ডের অ্যাকচুয়ালি যদি বলে ডায়মন্ডের মধ্যে আলোর গতিবেগ কত হবে, তাহলে যদি আমি ধরি ডায়মন্ডে, তাহলে ডায়মন্ডের পরম প্রতিসরাঙ্ক হচ্ছে 2.42, আর আলো হচ্ছে অ্যাকচুয়ালি বলা হয় যে ভিএ স্পিড আর ভিডি। তার মানে এর যদি আমি 2.42 ধরি, আর আলোর যদি 3 × 10⁻10 ধরি, সরি 10⁸ ধরি, তাহলে ভিডির মান কত? তাহলে এখান থেকে আমি ভিডির মান বার করতে পারবো। তাহলে ভিডি ইজ ইকুয়াল টু কত হবে, ভিডি ইজ ইকুয়াল টু 3 যা কিছু হবে পরম প্রতিসরাঙ্ক বলতে বায়ু সাপেক্ষে করতে হবে, এবং বায়ু সাপেক্ষে বায়ুর বেগ হচ্ছে গিয়ে, বায়ুতে শব্দের বেগ হচ্ছে, এই বায়ুতে আলোর বেগ হচ্ছে 3 × 10⁸। ঠিক আছে, একে যদি আমি 2.42 দিয়ে ভাগ করি, তো মোটামুটি ওরকম মান আসবে, কাটাকুটি করলে যে 1.24 × 10⁸। ঠিক আছে, 1.24 অ্যাকচুয়ালি 10⁸ মতো মান আসবে। এটা হলো ভিডির মান। এবং তোমরা যদি ক্যালকুলেট করে পাও, তাহলে এখানে প্রত্যেক ক্ষেত্রে তাই, যা কিছু পরম প্রতিসরাঙ্কের মান দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি পরম প্রতিসরাঙ্কের মান। তাহলে পরম প্রতিসরাঙ্কের মান কয়েকটা মনে রাখা উচিত। যেমন বায়ুর ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি 1 ধরা হয়। জলের ক্ষেত্রে 1.33, এটা তো মাস্ট। কেরোসিনের ক্ষেত্রে 1.4 অনেক সময় দিয়ে দেয়। ক্রাউন বেনজিন 1.50 দেয়, এটা তো দেয়। হীরক সব থেকে বেশি মানে হয় প্রতিসরাঙ্ক হয়ে থাকে। খনিজ লবণে 1.45, বরফে 1.33। তাহলে এই পরম প্রতিসরাঙ্ক দিয়ে এরকমভাবে কোশ্চেন আসে, এবং ওখানে ওই মানগুলো দিয়ে দেবে, দিয়ে জাস্ট বার করতে হবে। তাহলে মোটামুটি জেনে রাখবে যে প্রতিসরাঙ্কের সাথে বেগের গতিবেগ মানে সম্পর্ক হলো 1 ব্যস্তনতি সম্পর্ক। ঠিক আছে, তাহলে যদি আমি এখানে বলি μ1/μ2, তার মানে কি, তার মানে হলো μ12, তার মানে কি হবে v2/v1। ওকে, ঠিক আছে। এবারে যে 1 নম্বর মাধ্যম যেটা হবে আর 2 নম্বর মাধ্যম যেটা হবে, তার উপর ডিপেন্ড করে এখানে অ্যাকচুয়ালি অ্যান্সার হবে। এবার এখানে জাস্ট যদি পরম প্রতিসরাঙ্কের মান দিয়ে দেয় সেরকমভাবে দিয়ে, আর বায়ু সাপেক্ষে যেটা হবে, তো যদি 2 নম্বর যদি বায়ু হয়, তাহলে ওই 2 নম্বরটা বায়ুকে ধরে ওরমভাবে বার করতে হবে মোটামুটি। তো এইটুকুনি হলো। এইবারে যেটা বলা হচ্ছে যে এখানে কী কী হয়ে থাকে মোটামুটি জেনে রাখো, যে ওই সবথেকে ইম্পর্টেন্ট যেগুলো লাগে, বায়ু, বরফ 1.31, জল 1.33, কাঁচটা একটু লাগে। কাঁচ বলতে 1.5 যেটা আছে কাঁচের সামথিং, কোথায় দেখলাম, ক্রাউন কাঁচ। এই ক্রাউন কাঁচ 1.52, এইটা মানে এইটা, আর হচ্ছে হিরে, এই কটা মোটামুটি লাগে। এরপর যেটা বলা হচ্ছে যে আলোকীয়ভাবে মাধ্যম বেশি ভর ঘনত্ব বিশিষ্ট নাও হতে পারে। উদাহরণস্বরূপ যেমন উচ্চ প্রতিসরাঙ্ক বিশিষ্ট কেরোসিন আলোকীয়ভাবে জল অপেক্ষা ঘনতর। মানে কেরোসিনের যে এটা এর উচ্চ প্রতিসরাঙ্ক, কেরোসিন আবার জলের থেকে বেশি প্রতিসরাঙ্ক। তো উচ্চ প্রতিসরাঙ্ক বিশিষ্ট কেরোসিন আলোকীয়ভাবে জল অপেক্ষা ঘনতর, যদিও এর ঘনত্ব মানে ভর ঘনত্ব জল অপেক্ষা কম। জল অপেক্ষা এর মানে প্রতিসরাঙ্ক বেশি হলেই যে তার ঘনত্ব মানে ভর ঘনত্ব বেশি এরম হবে তার ব্যাপার না। যেমন জল অপেক্ষা এর মানে পরম প্রতিসরাঙ্ক বেশি, কিন্তু জলের ভর ঘনত্ব কিন্তু কেরোসিন অপেক্ষা বেশি হয়ে থাকে। এরপর যেটা বলা হচ্ছে যে, সেটাও আমি ওই আগেরটা যেটা দেখাবো, যে ওই
কিছু ব্যাপার যেগুলো ইনসিডেন্ট যেগুলো ব্যাখ্যা করা দরকার। যেমন ধরো যে অভ্যন্তরীণ এই যে পূর্ণ প্রতিফলন আসার আগে কয়েকটা জিনিস আমরা দেখব। সেটার মধ্যে কি পড়ছে, একটা হলো যে মানে আলোকরশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, আর আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায়, তখন যে কী ধরনের পরিবর্তন ঘটে। এবং যখন এই ঘন মাধ্যম থেকে যখন যে ঠিক লঘু মাধ্যমে যায়, তখন তার গতিপথে কীরকম পরিবর্তন হয়। এই যেমন এটা বলছি, যখন আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে, তখন দেখা যাবে এদের মধ্যবর্তী একটা কোণ থাকে, যাকে বলা হয় সংকট কোণ, যাকে বলা হয় ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তা সংকট কোণটা কি? সংকট কোণ আর কিছুই নয়, যে সংকট কোণ হচ্ছে কি যে ওই কোনো আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে মানে ঘন থেকে যখন লঘুতে যায়, ঘন মাধ্যম থেকে যখন লঘু মাধ্যমে যায়, মানে আমি যদি এটা এঁকে বোঝাই এরমভাবে, ধরো এটা দুটো মাধ্যম আছে, এর মাঝখান থেকে একটা মিডিয়াম আমরা টানছি। আর যদি এটা লঘু মাধ্যম হয়, যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায়, এবং যে নির্দিষ্ট আপাতন কোণের মানের জন্য প্রতিসরণ কোণের মান, যে নির্দিষ্ট আপাতন, যদি এটা যদি লঘু মাধ্যম হয় আর এটা যদি ঘন মাধ্যম হয়, তো যে নির্দিষ্ট আপাতন কোণের মানের জন্য প্রতিসরণ কোণের মান যথাক্রমে যে 90 ডিগ্রি হয়, আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, তখন কি হয়, মাধ্যম মানে প্রতিষ্ঠিত যে এটা রশ্মিটা, এটা ধরো আপাতন কোণের মান, যদি এটা ওই 90 ডিগ্রি মতো হয়, এদের এদের মাঝখানে যে কোণটা, এটা যদি আপতিত রশ্মি হয়, আপাতিত রশ্মি হয়, আপাতিত রশ্মি যে নির্দিষ্ট মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, তখন কি হয়, মানে এটা যদি একটা ঘন থেকে লঘুতে যাচ্ছে, তাহলে ঘন থেকে যখনই লঘুতে যাবে, তখন যদি কোনো কারণে এই আপাতন কোণের মান প্রতিফলন কোণের মানে 90 ডিগ্রি হয়, মানে এটা বলতে চাইছি এরকম যে আপাতন কোণের যে নির্দিষ্ট মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, তখন কি হয়, প্রতিসিত রশ্মিটা ওই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে যায় ঘন মাধ্যমের সেই আপাতন কোণের মানকে, তখন এটা এরকম বরাবর যায়। এটা যে বরাবর যাওয়ার কথা ছিল, মানে এরকম বরাবর যাওয়ার কথা ছিল, সেটা না গিয়ে এরকম বরাবর যায়। এবং এটা অপেক্ষা এই মানে আপাতন কোণে এই ঘনতর মাধ্যমে আপাতন কোণের মানে ঘনতর মাধ্যমে আপাতন কোণকে মাধ্যমদ্বয় সংকট কোণ বলা হয়, মাধ্যমের দ্বয় সংকট কোণ বলা হয়। আর এই সংকট কোণ থাকার জন্য অ্যাকচুয়ালি কী হয়ে থাকে, যখনই কোনো কিছু সংকট কোণ থাকবে, যখন এই আলোকরশ্মি যখন এই সংকট কোণের অপেক্ষা, মানে যখন এই আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, এই আপাতন কোণ মাধ্যম দুটো সংকট কোণ থেকে যদি বেশি হয়, তখন কি হয়, আপাতন কোণের মানটা সংকট কোণের থেকে যদি বেশি হয়, এই যে 90 ডিগ্রি যেটা, তখন কি হয়, তখন ওই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটা দেখা যায়। এবং সেটা কিভাবে হয়, সেই রশ্মিটা লঘু মাধ্যমে তখন আর প্রতিষ্ঠিত না হয়ে বিভেদ তল থেকে সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়ে আবার ফিরে আসে। এই যে ঘটনাটা ঘটছে এখানে কি হচ্ছে, আপাতন কোণের মান যদি সংকট কোণ অপেক্ষা বেশি হয়, এই যে আই এর মানটা 90 ডিগ্রি অপেক্ষা বেশি হবে এটার ক্ষেত্রে, তখন কি হবে, এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে। আর এইটা হচ্ছে কি, এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে এইটা, এদের মধ্যবর্তী কোণটা অ্যাকচুয়ালি 90 ডিগ্রি, ঠিক আছে। আর এটা এমনি নর্মাল কন্ডিশন হয়ে থাকে, এই বরাবর আসছে এই বরাবর, তাই আপাতন কোণের নির্দিষ্ট মানের জন্য এটা অ্যাকচুয়ালি এমনভাবে আপতিত রশ্মিটা এমনভাবে আসছে যে এদের মধ্যবর্তী কোণটা এরকমভাবে 90 ডিগ্রি তৈরি করবে, তার জন্য প্রতিষ্ঠিত যে ঠিক রশ্মিটা যে ঠিক বিভেদ তল ঘেঁষে যাবে। এবং তার জন্য কি হবে, তার জন্য দেখা যাবে এই অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এটা আপাতন কোণের মান হয়, এবং আপাতন কোণের মান যদি সংকট কোণ থেকে বেশি হয়, তখন অভ্যন্তরীণ পরিবহন ঘটে। এখন এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের যে এক্সাম্পলগুলোর মধ্যে পড়ছে কি, ওই জলের মধ্যে বায়ুর বুদবুদ আর মরুভূমির মরীচিকা। অ্যাকচুয়ালি এটা যেহেতু খুব একটা ডিটেলসে নেই সিলেবাসে, তাই এটা জাস্ট উপর থেকে আমি জাস্ট পড়ে দিলাম, যদিও এর এক্সাম্পল যদি দেয় তোমরা আশা করি অ্যান্সার করতে পারবে। এবং তাহলে এটা হলো। এরপর কয়েকটা জিনিস যেটা ওই বক্সের মধ্যে থাকে, এগুলো ইম্পর্টেন্ট হয়ে থাকে, তো এটা আমি জাস্ট একটা ব্যাখ্যার মাধ্যমে সহজে বলার চেষ্টা করছি, যেহেতু এটা ডিকোডিং, অর্থাৎ এনসিইআরটির ডিকোডিং যতটা সহজে ব্যাখ্যা দেয়। যাই হোক, তো বলা হচ্ছে যে আলোকে
মানে প্রতিষ্ঠিত করার সামর্থ্যকে কোনো মাধ্যমের আলোকীয় ঘনত্বের সাহায্যে প্রকাশ করা হয়। তাহলে আলোকীয় ঘনত্ব বলতে কী বোঝাচ্ছে? যে আলোকে যারা যে মাধ্যম প্রতিষ্ঠিত করছে তাকেই বলা তার আলোকীয় ঘনত্ব। ওকে, এই আলোকীয় ঘনত্বের একটা বিশেষ তাৎপর্য আছে, বলা হয় ক্যানোটেশন আছে, সেটা কি ভর ঘনত্বের মতো নয়। যেমন ভর বেশি বলে এরম ব্যাপার হবে, ওই যেটা আমরা কেরোসিনের ক্ষেত্রে ব্যাখ্যা করলাম। কেরোসিনের ক্ষেত্রে কী দেখা যাচ্ছে, তার প্রতিসারাঙ্ক বেশি, বাট ভর ঘনত্ব কিন্তু জলের থেকে বেশি না। যেমন আমরা এই অধ্যায়ে লঘুতর মাধ্যম এবং ঘনতর মাধ্যম যে ঠিক দুটো মাধ্যমের শব্দ মানে কথা জেনেছি। প্রকৃতপক্ষে এরা বোঝাচ্ছে যে আলোকীয় লঘুতর মাধ্যম, আলোকীয় ঘনতর মাধ্যম। অর্থাৎ বলতে পারি একটা মাধ্যম মানে অপর মাধ্যম অপেক্ষা আলোকীয়ভাবে বেশি ঘনতর। তাই দুটো মাধ্যমের মধ্যে অধিক প্রতিসঙ্গ বিশিষ্ট মাধ্যমটা অন্যটা অপেক্ষা আলোকীয়ভাবে বেশি ঘনতর হবে, মানে ডেন্সার হবে। তাই নিম্ন প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যমটা অপর মাধ্যম অপেক্ষা কী হবে, লঘুতর হবে। আবার ঘনতর মাধ্যম অপেক্ষা লঘুতর মাধ্যমে আলোর দ্রুতি বেশি হয়, এটা সবসময় জেনে রাখবে। ঘন মাধ্যম মানে তার মধ্যে দিয়ে আলো কিন্তু স্পিড কম, ঘন মাধ্যমে আলো স্পিড কম, যেটা লঘুর মাধ্যমে আলো স্পিড বেশি। এই জন্য লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে আলোকরশ্মি যাওয়ার সময় সেটা ধীরগামী হয়। লঘু থেকে যখন ঘনে যাবে তখন কিন্তু সেটা ধীরগামী হয় এবং অবিলম্বের দিকে ভেঙে যায়, যেটা আমরা ছবির মাধ্যমে ব্যাখ্যা করলাম। ঠিক আছে, আবার যখন আলোক রশ্মি ঘন থেকে লঘুতর মাধ্যমের দিকে যায় তখন সেটা কিন্তু দ্রুততর হয় এবং অবিলম্ব থেকে সেটা দূরে সরে যায়। এবং সেই কারণে এই যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সবকটা কিন্তু এই লঘু থেকে ঘনর ক্ষেত্রে ঘটে। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, TIF। ঠিক আছে, তার ব্যাখ্যা হলো এখান থেকে। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। তারপরে চলে যাচ্ছি আমরা ওই, এটা কিছুই না, এটা ওই গোলীয় দর্পণের সম্পর্কে। তো এটা মনে রাখবে যে ওই দর্পণে যেমন ছিল কনকেভ মিরর আর কনভেক্স মিরর, এখানে জাস্ট নামটা উল্টে যাবে। এখানে ব্যাপারটা হলো যেটা আমরা বলছি, যেটা আমরা উত্তল লেন্স বলবো, সেটাকে আমরা কনভার্জ বলবো। আর যেটা অবতল লেন্স বলবো সেটাকে আমরা ওই কনভেক্স। আর উত্তল লেন্সকে আমরা কনভেক্স বলছি, কিন্তু এর কাজটা হবে অবতল দর্পণের মতো। মানে আমি বলতে চাইছি এরকম, উত্তল লেন্স কিন্তু অবতল দর্পণ। ঠিক আছে, অবতল দর্পণ। উত্তল লেন্স এখানে যা কাজ করে অবতল দর্পণে কোনো চাহিদায় কাজ করে। এর কাজ হচ্ছে কনভার্জ করা, আগেরটাও ছিল তাই, কনভার্জ করা। তো এখন উত্তল লেন্স আর অবতল লেন্স কী করে বুঝবো? উত্তল লেন্সের পেট মোটা, অবতল লেন্সের পেট কাটা, হয়ে গেল। হুম। তো তাহলে চলো ব্যাপারটা বোঝা যাচ্ছে যে একটা বা উভয়তল গোলীয় তল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ মাধ্যম একটা লেন্স গঠন করে, এবং এর থেকে বোঝা যায় লেন্স অন্তত একটা গোলীয় তল দ্বারা সীমাবদ্ধ হয়ে থাকে। ঠিক আছে, একটা অথবা দুটো দিয়ে তৈরি হতে পারে। এরপর লেন্সের অপর তলটা সমতল হতে পারে। সেক্ষেত্রে একটা লেন্সের বাইরের দিকে স্ফীত হয় এবং দুটো গোলীয় তল থাকতে পারে। মানে এর অ্যাকচুয়ালি যদি আমরা দেখি যে দুটো গোলীয় তল একটা লেন্স তৈরি হয়, তো সেক্ষেত্রে এরূপ লেন্সকে উভয়তল লেন্স বলা হয় বা কনভেক্স লেন্স বা উত্তল লেন্সও বলা হয়। ঠিক আছে, আবার প্রান্তস্থলের তুলনায় মধ্যস্থল পুরু হয়ে থাকে এদের। তাই এবং উত্তল লেন্স মোটামুটি আলোকে কী করে, অভিসৃত কনভার্জ করে, একটা জায়গাতে নিয়ে আসে। আর তাই একে অভিসারী লেন্স বা কনভার্জেন্স লেন্স বলা হয়। আবার অবতল লেন্সের ক্ষেত্রে ব্যাপারটা অন্য হয়ে থাকে। আবার উভয়তল লেন্স ভেতরের দিকে বাঁকানো থাকার জন্য এদের মধ্যভাগ অপেক্ষা প্রান্তভাগটা বেশি পুরু হয়ে থাকে। তো সেই জন্য আলোকরশ্মিকে এদেরকে অপসারী লেন্স বলে, যেটা অ্যাকচুয়ালি উত্তল লেন্স কাজ করে, তাই এদের অবতল লেন্স বলা হয়। ঠিক আছে, এই উত্তল বা অবতল লেন্স দুটো গলীয় তল থাকে, সবসময় মনে রাখবে এদের দুটো করে গলীয় তল থাকে। ঠিক আছে, তো তলগুলো প্রত্যেকটা কোনো একটা গোলকের করে অংশ হয়ে থাকে, তাই গোলকগুলোর কেন্দ্রকে বক্রতা কেন্দ্র বলা হয়। এদের অ্যাকচুয়ালি লেন্সের দুটো করে বক্রতা কেন্দ্র থাকে। ঠিক আছে, তো কেন্দ্রকে সাধারণত একটা বক্রতা কেন্দ্র বলে। এই যে এদের ক্ষেত্রে যেমন এদের দুটো বক্রতা কেন্দ্র থাকে, C1 C2। এই যেমন এখানে C1 এবং C2। আবার এদের যে ঠিক দুটো ফোকাসও থাকে। ঠিক আছে, এবং এদের বক্রতা কেন্দ্র থাকে এবং লেন্সের দুটো বক্রতা কেন্দ্রগামী সরলরেখাকে ওদের প্রধান অক্ষ বা প্রিন্সিপাল অ্যাক্সিস বলা হয়ে থাকে। তাই লেন্সের কেন্দ্রীয় বিন্দুকে ওর আলোক কেন্দ্র বা অপটিক্যাল বলা হয়। একে সাধারণত এই যেমন কেন্দ্রীয় বিন্দুটাকে ও দিয়ে যে ঠিক প্রকাশ করা হচ্ছে। যেমন দর্পণের ক্ষেত্রে পোল ছিল, এখানে কিন্তু পোল নেই, এখানে জাস্ট ওই বক্রতা কেন্দ্র আর এটাকে অপটিক্যাল সেন্টার। আলোক কেন্দ্র, বক্রতা কেন্দ্র থাকে দুটো, ফোকাস থাকে দুটো, আলোক কেন্দ্র থাকে একটা। আলোক কেন্দ্র এখানে জাস্ট অ্যাড হয়েছে। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি সি হলো এর বক্রতা কেন্দ্র, C1 C2, C2 অ্যান্ড C1। আবার এখানে F1 F2 আছে,
যে ঠিক আছে দুটো ফোকাস, বাট এর ও একটা, এই ওটাকে বলা হচ্ছে আলোক কেন্দ্র। এইটা এখানে অ্যাড হচ্ছে অ্যাকচুয়ালি, যেটা অ্যাকচুয়ালি দর্পণের ক্ষেত্রে ছিল না। ওকে, তাহলে এটা ওই যেমন হচ্ছে, যেমন ওই অবতল দর্পণের ক্ষেত্রে যেমন একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হয়, সেটাকে ফোকাস বলা হয়। এর ক্ষেত্রে কি হচ্ছে, আর এই এখানে এখানে উত্তল লেন্সের ক্ষেত্রে সেই জিনিসটা হয়, সে এখানে কনভার্জ হিসেবে কাজ করছে। মানে অবতল দর্পণের ক্ষেত্রে অবতল দর্পণ যে কাজটা করে, লেন্সের ক্ষেত্রে উত্তল লেন্স এই কাজটা করে। আর অবতল লেন্স যে কাজটা করে, উত্তল দর্পণ সেই কাজটা করে। তাই অ্যাকচুয়ালি যেখানে মানে প্রতিষ্ঠিত যেখানে ফোকাস হওয়ার কথা সেখানে না হয়, তার উল্টো দিকে জাস্ট একটা ইমাজিনারি ব্যাপার তৈরি হচ্ছে। তো এইগুলোর ডিটেলসও আমি আমার ওই চ্যানেল মানে আগের যে আমরা ফুল ভিডিও বানিয়েছিলাম সেখানে তো বলেছিলাম। এটা জাস্ট অ্যাকচুয়ালি কনসেপ্টগুলোকে রিভাইজ করার জন্য এবং কুইক রিভিশনের জন্য আর আরেকবার ঝালাই দেওয়ার জন্য করা হচ্ছে। যাই হোক, আশা করি তোমরা সেটা বুঝতে পারছো। এর পরের স্লাইডে আমরা যাব যে এখানে বিভিন্ন যেটি পজিশানে কোথায় কোথায় আলোক কেন্দ্র, মানে কী কী পজিশানে উত্তল লেন্সের ক্ষেত্রে কী কী পজিশানে অ্যাকচুয়ালি ইমেজ তৈরি হয়ে থাকে। তো যদি আমরা বস্তুকে অসীমে রাখি, তাও এটা আমরা জানি ফোকাসে তৈরি হবে। এখন এটা কি হবে, ছোট এবং বিন্দু আকারের হবে এবং সেটা সৎ এবং অবশিষ্ট হয়ে থাকে। ওই যেটা ওর ক্ষেত্রে সব করা একই, যা ওখানে যা যা ছিল এখানে তাই তাই, শুধু এর লাস্টেরটা চেঞ্জ হবে। ওখানে ওই যেমন ওই যে ঠিক মেরুটা ছিল ওইটা চেঞ্জ হবে। এবার যেটা বলা হচ্ছে, যদি 2f1 দূরত্বে রাখা হয়, যদি বস্তুকে 2f1 দূরত্বে রাখা হয়, তাহলে প্রতিবিম্বটা কোথায় হবে, তাহলে প্রতিবিম্ব হবে 2f, বলা হয় যে f2 আর f1 এর মাঝখানে, 2f2 আর 2f2 এর মাঝখানে হবে। ঠিক আছে, তাহলে 2f1 আর f1 2f1 থেকে যদি দূরে থাকে বস্তুটা, তাহলে বলতে হবে যে ওই ওখানে যেটা ছিল সেন্টার অফ কার্ভেচার থেকে যদি দূরে থাকে, তাহলে সেটা ওই এখানেই তাই হয়েছে। আবার এখানে ওটা অ্যাকচুয়ালি খর্বাকার হবে, সৎ এবং অবশিষ্ট হবে। আবার যদি 2f1 এ বস্তুকে রাখা হয়, তাহলে এদিকে 2f2 তে বস্তু তৈরি হবে, 2f1 এ হলে 2f2 তে বস্তু তৈরি হবে। এইটা যেমন হচ্ছে, তাহলে এটা হলো 1 নম্বর, এটা হলো 2 নম্বর, এটা হলো 3 নম্বর কন্ডিশন, যেখানে বস্তুটা কী হবে, সমান আকারের, ইকুয়াল সাইজের হবে। তো সৎ এবং অবশিষ্ট হয়ে থাকে। আবার যেটা বলা হচ্ছে যে 2f2 থেকে যদি করা হয়, f1 f2 মাঝখানে যদি রাখা হয়, f1 f2 মাঝখানে যদি 4 নম্বরে রাখা হয়, তখন কি দেখা যাবে, 4 নম্বরে রাখা হলে এটা বিবর্ধিত হবে এবং সৎ এবং অবশিষ্ট হয়ে থাকবে। ঠিক আছে, আর যদি 5 নম্বরে বলা হয়, যদি ফোকাসে রাখা হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে, সেটা অসীমে বস্তুটা তৈরি হবে এবং সেক্ষেত্রে সৎ এবং অবশিষ্ট হবে এবং অতি বৃহৎ হবে, লার্জ, এক্সট্রা লার্জ হয়ে যাবে। এই যে লার্জ ব্যাপারটা হয়ে যাচ্ছে এই 5 নম্বর। আর 6 নম্বর কন্ডিশনে কী বলা হচ্ছে, 6 নম্বর কন্ডিশনে এটাই বলা হচ্ছে যে যদি ফোকাস এবং এই আলোর কেন্দ্রের মাঝখানে রাখা হয়, এই যে আলোক কেন্দ্র আর ফোকাসের মাঝখানে যদি বস্তুকে রাখা হয়, f1 আর ওর মাঝখানে যদি বস্তুকে রাখা হয়, তাহলে প্রতিবিম্বটা অ্যাকচুয়ালি কোথায় তৈরি হবে, লেন্সের যে পাশে বস্তু আছে সে পাশে তৈরি হবে এবং সেটা অতি বিবর্ধিত তৈরি হবে। যে পাশে বস্তু আছে সে পাশে তৈরি হবে এবং অতি বিবর্ধিত তৈরি হবে এবং সেটা কী হবে, এই যে বস্তুটা তৈরি হচ্ছে এখানে অতি অতি বিবর্ধিত তৈরি হচ্ছে এবং সেটা কি হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি অসৎ এবং সমশীর্ষ তৈরি হয়, মানে সোজা তৈরি হবে। ও আগেরগুলো যেমন উল্টানো তৈরি হচ্ছিলো, এক্ষেত্রে সেটা হবে না, এটা অ্যাকচুয়ালি সোজা হবে। তাই একটা কন্ডিশনে সোজা হয় এবং সেটা বিবর্ধিত হয়ে থাকে। তো এটা আমাদের উত্তর লেন্সের ক্ষেত্রে হলো। অবতল লেন্সের ক্ষেত্রে আবার, তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে আবার কি, অবতল লেন্সের ক্ষেত্রে কিছুই নয়, একই জাস্ট যে যদি অসীমে বস্তু থাকে, তাহলে ফোকাসে তৈরি হবে, অতি খর্বাকার এবং বিন্দু আকারের হবে। এখানে দুটোই অসৎ এবং সমশীর্ষ হবে। আর এর ক্ষেত্রে কি, অসীম এবং লেন্সের আলোক কেন্দ্রের মধ্যে যদি থাকে, ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে হবে, তাহলে সেটা খর্বাকার হবে। এই যেমন এটা হলো 1 নম্বর কন্ডিশন, এটা হলো 2 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশনের ক্ষেত্রে কী হচ্ছে, অসৎ এবং সমশীর্ষ আকারে তৈরি হচ্ছে। ব্যাস হয়ে গেল, এটা অবতল লেন্সের ক্ষেত্রে। এরপরে যেটা আমরা দেখবো সেটা ওই কিছুই না, ওই লেন্সের ফর্মুলা। যেমন আগেরটা আমরা দর্পণের ক্ষেত্রে ফর্মুলা দেখেছিলাম যে ওই প্লাস ছিল, এখানে ফর্মুলাটা মাইনাস হলো। এখানে ইউ সবসময় নেগেটিভ হবে। আর ভির ক্ষেত্রে যে ঠিক আছে দুটো কন্ডিশন, একটা প্লাস একটা মাইনাস। যদি প্লাস হয় আর মাইনাস হয়, যেটা আমি আগের দিনের তোমাদেরকে ব্যাখ্যা দিয়েছিলাম যে প্লাস হলে কি হবে আর মাইনাস হলে কি হবে। তাহলে প্লাস হলে কি বোঝায়, আশা করি তোমরা জানো যে প্লাস হলে যতক্ষণে দর্পণের পিছনে তৈরি হয়, যেমন যেটা ছিল আর কি, এবং সে এক্ষেত্রেও তাই, প্লাস হলে মোটামুটি লেন্সের পিছনে হবে আর মাইনাস হলে লেন্সের সামনে হবে। আর যদি ব্যাসার্ধ, যদি এফ এফ আর আর এর মধ্যে সম্পর্ক, যে ঠিক ফোকাস ডিস্টেন্স যদি প্লাস হয়, উত্তল এটা অ্যাকচুয়ালি সামনে, এটা অ্যাকচুয়ালি পিছনে, এটা সামনে। আর মাইনাস হলে অবতল।
এর ক্ষেত্রেও তাই, আর এর ক্ষেত্রেও তাই, প্লাস আর মাইনাস। একই ফর্মুলার মধ্যে তেমন কোনো চেঞ্জ নেই। এখানে এক্সট্রা যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে কি, ওই যে ম্যাগনিফিকেন্স বলা হয়, যে ওই লেন্সের বলা হয় বিবর্ধন। আগেরটা ফর্মুলার ক্ষেত্রে কোনো একটা মাইনাস ছিল, এখানে মাইনাসটা নেই। বলা হয় লেন্স দ্বারা গলীয় দর্পণ, সেক্ষেত্রে সমীকরণ দ্বারা প্রকাশ করা হচ্ছে। এম এর মান এখানে কাজ করছে এরমভাবে, যে এম যদি পজিটিভ হয়, এম যদি নেগেটিভ হয়, তখন তখন কী হবে, সেই ফর্মুলাটা এখানে কাজ করছে। যে লেন্সের বিবর্ধনের যে ক্ষেত্রে কাজ করছে, যে 1/v ইজ ইকুয়াল টু 1/v মাইনাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। এখানে বলা হয় যে বিবর্ধনটা কি, বিবর্ধন হচ্ছে বস্তুর প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, সেক্ষেত্রে প্রতিবিম্বের উচ্চতা h ড্যাশ বাই h হলে v বাই u হয়ে থাকে। এটাকে আমরা বিবর্ধনের সূত্র হিসাবে প্রকাশ করছি, ঠিক আছে। আর যদি m এর মান যদি এখানে পজিটিভ হয়, পজিটিভ হলে কি বোঝাবে সেটা যথাক্রমে ওই সমশীর্ষ এবং অসৎ হবে। m এর মান যদি পজিটিভ হয়, সমশীর্ষ অসৎ হবে, মানে অবতল লেন্স হবে। আর m এর মান যদি নেগেটিভ হয়, অবশিষ্য এবং সৎ হবে। যেটা আমরা আগের ক্ষেত্রে যেটা আমরা ব্যাখ্যা করেছিলাম, m এর মান আর নেগেটিভ হলে সৎ অবশিষ্ট হবে। এর ক্ষেত্রে একই, জাস্ট ফর্মুলা একই, জাস্ট এটাকে অ্যাপ্লাই করে। এবং এটা আমরা পরের ভিডিওতে যখন আমরা এই মানে কিছু কোশ্চেন সলভ করবো, তার মাধ্যমে তোমরা এটা সম্পর্কে টোটালি ক্লিয়ার হতে পারবে। এরপরে যেটা চলে যাব সেটা হচ্ছে কি, আমাদের ওই বলা হয় যে লেন্সের ক্ষমতা কিছুই না। লেন্সের ক্ষমতা হচ্ছে কি, যে কোনো লেন্সের আলোক রশ্মিকে অবিষ্যিত বা অপসৃত করার জন্য তার ফোকাস দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে থাকে সেটা। এখন এই কম ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্সে আলোক রশ্মিকে বেশি কোণে বাকি আলোক কেন্দ্রের অপেক্ষা নিকটে কেন্দ্রীভূত করা যেতে পারে কম ফোকাস দৈর্ঘ্যের ক্ষেত্রে, যেটা বললাম। যে আর এর ক্ষেত্রে কি হচ্ছে, যে যখন ওই অনুরূপভাবে অপেক্ষিত যদি মানে বেশি ফোকাস দৈর্ঘ্য হয়, অবতল লেন্সের তুলনায় কম হয়, সেক্ষেত্রে কম ফোকাস দৈর্ঘ্যের তুলনায় মানে কম ফোকাস দৈর্ঘ্যের তুলনায় অবতল লেন্স আলোক রশ্মিকে অধিক পরিমাণে অপসৃত করতে পারে, ঠিক আছে। তো যাই হোক, ওটাকে এই লেন্সের দ্বারা আলোক রশ্মির অবিচ্যুত করার এবং অপসৃত করার মাত্রাকে আমরা কন্ট্রোল, মানে ক্ষমতাকে বলি। ক্ষমতাকে আমরা প্রকাশ করি P = 1/f দিয়ে, এবং এটাকে আমরা এর ক্ষমতার একক হলো ডায়োপ্টার, যার মানে ইউনিট হলো মিটার ইনভার্স। অ্যাকচুয়ালি 1 ডায়োপ্টার = 1 মিটার ইনভার্স হয়ে থাকে। ডি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, এফ হলো ক্ষমতার ডায়োপ্টারের একক, ঠিক আছে। এখন যদি মনে করা হয় যে উত্তল লেন্সের ক্ষমতাকে সবসময় ধনাত্মক ধরা হয়, উত্তল লেন্স মানে এই সবসময় ধনাত্মক হবে, অবতল লেন্স মানে নেগেটিভ হবে। বলা হয় অবতল লেন্স মানে কনকেভ লেন্স মানে হচ্ছে নেগেটিভ হবে, ঠিক আছে। চক্ষু চিকিৎসকগণ লেন্সের ক্ষমতা নির্দেশ করেই সংশোধক লেন্সের বিধান দেন। ধরা যাক যদি কারোর ক্ষমতা +2, সবসময় যেমন +2 মানে তার উত্তল লেন্স, এবং তার ফোকাস দৈর্ঘ্য, অর্থাৎ +2 মানে তাহলে তার ফোকাস দৈর্ঘ্য কত হবে, মানে +2 বলছে মানে ক্ষমতা কত দিয়েছে 2, তার মানে ফোকাস দৈর্ঘ্য কত হবে 1/f, তার মানে f = 1/2, 1/2 মানে তার ফোকাস দৈর্ঘ্য 0.5 অ্যাকচুয়ালি এইখানে দেওয়া আছে যেমন 0.5, এবং সেটা পজিটিভ। উত্তল লেন্স মানে এফ এর মান পজিটিভ হবে, এফ এর মান পজিটিভ মানে এটা কি হবে, কনভেক্স। একদম সহজভাবে আশা করি তোমরা বুঝতে পারছো। এবং যদি লেন্সের ক্ষমতা মাইনাস হয়ে থাকে, তখন ওই মাইনাস মানে অবতল লেন্স, ঠিক আছে। তাহলে প্লাস মানে উত্তল, যেটা আমরা আগে করলাম। ফোকাস এর মান প্লাস হলে সেটা উত্তল, আর মাইনাস হলে সেটা অবতল, ঠিক আছে। এবারে ওই মায়োপিয়া মেট্রোপিয়া, এটা আমরা ওই পরের চ্যাপ্টারে দেখবো, যেখানে আমরা চোখের ব্যাপারটা পড়বো। জাস্ট এটা আজকের ওই কনসেপ্টটা জাস্ট বলে দিলাম। এবার এখানে ওই লেন্সের ক্ষমতাকে বিভিন্নভাবে প্রকাশ করা হয়, মানে অনেকগুলো থাকলে এটাকে যেরকম যে বীজগণিতিক নিয়ম অনুযায়ী জাস্ট 3টেকে যোগ করে দেওয়া হয়। যেমন চক্ষু পরীক্ষার সময় এরা ওই মানে সরল বীজগণিতিক যোগের মাধ্যমে যোগ করার মাধ্যমে উপযুক্ত লেন্সের ক্ষমতাকে প্রকাশ করা হয়। যেমন 2 ডায়োপ্টার, 2.25 ডায়োপ্টার এবং 2.5 ডায়োপ্টারকে একসাথে যোগ করে যত প্লাস মাইনাস করে, মানে যেরকম থাকে আর কি, সেই অনুযায়ী প্রকাশ করা। যদি এখানে মাইনাস থাকতো তাহলে সেটা মাইনাস হতো। তো ঠিক আছে, এই অনুযায়ী আমরা পরের চ্যাপ্টারে আমরা এটা সম্পর্কে যে ডিটেলস দেখবো, মানে ওই যেখানে আমরা যে ঠিক হিউম্যান আই চ্যাপ্টারটা দেখবো, সেখানে ওই মায়োপিয়া, তারপরে প্রেসবায়োপিয়া, এগুলো সম্পর্কে দেখব।
আর ওখানে কিছু একটা ওখানে ওই স্ক্যাটারিং ব্যাপারটা আছে, আর ডিফ্রাকশনের ব্যাপারটা আছে, ওইগুলো আমরা খানিকটা দেখে নেবো, নিলে আমাদের মোটামুটি টোটাল চ্যাপ্টার শেষ হবে। আর একটা চ্যাপ্টার আর একটা ভিডিওর মাধ্যমে আমরা কী করবো, যেখানে আমরা ওই টোটাল কোশ্চেন্সগুলোকে একদম থরলি দেখার চেষ্টা করবো, যেগুলো পরীক্ষায় আসবে, ঠিক আছে? তার মাধ্যমে আমরা ভিডিও কমপ্লিট করবো। তো আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে, এবং তার সাথে এখানে আরেকটা টপিক আছে যেটা আমার বলা হয়নি। তো ওখানে তো স্নেলের সূত্র দেখলে, যে লেন্স সংক্রান্ত, এখানে এখানে কতগুলো সূত্র আছে, যেমন হচ্ছে কি নিউটনের কণিকা তত্ত্ব। এই কণিকা তত্ত্বে তিনি বলেছিলেন কি আলো যথাক্রমে ছোটো ছোটো বস্তুকণা দিয়ে তৈরি হয়ে থাকে, এটা বলেছিলেন কি নিউটন। তারপরে ছিল হাইগেন্সের কী তত্ত্ব, বলা হয় তরঙ্গ তত্ত্ব, যাকে বলা ওয়েভ নেচার, আলো তরঙ্গ আকারে প্রকাশ করে, এটা অ্যাকচুয়ালি বলেছিলেন হাইগেন। তারপরে চলে আছে ম্যাক্সওয়েল কী করেছিল, আলোর যে এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এটা তিনি প্রমাণ করেছিলেন, এবং এই তরঙ্গ বিস্তারের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, এটা তিনি প্রমাণ করেছিলেন। প্ল্যাঙ্ক কী বলেছিলেন, কোয়ান্টাম তত্ত্ব অনুসারে দেখেছিলেন যে আলো ফোটন কণা বা শক্তি কণার স্রোত, তাছাড়া অন্য কিছু নয়, ঠিক আছে, যাকে আমরা আলোক তরঙ্গ। এবং আইনস্টাইন বলেছিলেন কি, যে আলোক তড়িৎ কোষ, যাকে ফটোভোল্টেইক কোষ, যাকে আমরা, তাকে তিনি ব্যাখ্যা করেন, যেটা তরঙ্গ তত্ত্ব দ্বারা আবার ব্যাখ্যা করা যায় না, যেটাই কোয়ান্টাম তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায়, ঠিক আছে? এটা কিন্তু আবার কোয়ান্টাম তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায়। যাই হোক, তাহলে মোটামুটি জানা গেল আলোর তরঙ্গধর্ম এবং গণধর্ম দুটোই, মানে এই দুটোই আছে, সেই জন্য আলোর ডুয়েল নেচার দেখতে পাওয়া যায়, ডুয়েল নেচার অফ লাইটস। এখন এই সায়েন্টিস্টদের নামগুলোকে একটুখানি জেনে রাখা দরকার, প্ল্যাঙ্ক কী করেছিলেন, আইনস্টাইন কী করেছিলেন, ম্যাক্সওয়েল, নিউটন কী করেছিলেন, এগুলো ইম্পর্টেন্ট। তো মোটামুটি আমরা ভিডিও কমপ্লিট করলাম, আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, ভিডিও লাইক করো, এবং শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। আর এই ভিডিও যাবতীয় পিডিএফগুলো কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আগের মতো সব আপলোড করছি, তোমরা সেখান থেকে পিডিএফ দেখতে পারো এবং কালেক্ট করতে পারো। আশা করি আলোর চ্যাপ্টারের এই দুটো চ্যাপ্টার তোমাদের আশা করি বুঝতে অসুবিধা হবে না। এখান থেকে কিন্তু নাম্বার থাকবে, গ্রুপ ডিতেও থাকবে, এনটিপিসিতেও অপেক্ষাকৃত কম থাকবে, বাট গ্রুপ ডি যেহেতু 25 নাম্বার, সেখানে কিন্তু এখান থেকে নাম্বার থাকবে, এবং এর অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আপাতত থ্যাংক ইউ।